দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আমি অনুপম দেবকাননগো এবং আমার সহকর্মী আরাফাতুল ইসলাম, আমরা দুজন বসনিয়ার ভেলিকা ক্লাদুসায় আছি এবং সেখান থেকে আটকে পড়া শরণার্থীদের যে সবশেষ তথ্য, তারা কি অবস্থায় দিন যাপন করছেন সেটা আপনাদের জানাচ্ছিলাম। এবং আমরা দুদিনই আমরা জানাচ্ছিলাম যে আমরা যেই এখানকার মিরাল ক্যাম্প, সেই ক্যাম্পে ঢোকার চেষ্টা করছি, কিন্তু সেটার অনুমতি আমরা পাচ্ছিলাম না। অবশেষে আমরা আজ অনুমতি পেয়েছি এবং আমরা আইওএম এর যেই তত্ত্বাবধায়ক আছেন এই ক্যাম্পের, তার সঙ্গে কথা বলতে পেরেছি, মিতে চিলকোভস্কি, এবং তিনিও আমাদের সঙ্গে আছেন। তিনি আসলে এখন ঘুরে দেখাচ্ছেন আমাদের এই ক্যাম্পে। আপনি যদি দেখেন, এখানে একটি বেশ বড় আমরা লাইন দেখতে পাচ্ছি যারা এই ক্যাম্পের মধ্যে শরণার্থী আছেন। আপনাদের জানিয়ে রাখি যে এই ক্যাম্পে 700 জনের মতো 700 জনের আসন আছে এবং পুরোটি আইওএম এর পক্ষ থেকে বলা হচ্ছে যে সবগুলো আসন ভর্তি হয়ে গিয়েছে। যদিও আমরা বাইরে যারা শরণার্থী আছেন তারা বলছিলেন যে এখানে অনেকগুলো আসন খালি, এবং এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি নন ফুড আইটেমস ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আমি যদি একটু জিজ্ঞেস করি মিস্টার চিলকোভস্কি, why are this line? This is a regular NFI distribution, non-food items distribution, where the beneficiary are getting usually it's the hygienical packages, but also blankets and other stuff, other NFI stuff that that we provide. So you deliver them regularly? আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই, এবং আমরা তারা যেই আইওএম এর পক্ষ থেকে যে কাগজ দেওয়া হয়েছে সেই কাগজে আমরা দেখতে পাচ্ছি যে এই মিরাল ক্যাম্পে যেই সব শরণার্থী আছেন তার মধ্যে 50% হচ্ছেন পাকিস্তান থেকে, 28% হচ্ছেন বাংলাদেশ থেকে, এবং এরপরে বাকিরা আছেন মরক্কো, আফগানিস্তান, সিরিয়া, আলজেরিয়া থেকে। যদিও তারা বলছেন যে ক্যাম্পের বাইরে যারা অবস্থান করছেন সেখানে এর চেয়েও বড় সংখ্যক বাংলাদেশি শরণার্থী যারা, তারা সেইখানে আছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। বাংলাদেশ থেকে? বাংলাদেশ। আপনার নাম কি? টিটু। টিটু। আপনি কতদিন ধরে এই ক্যাম্পে আছেন? 2 মাস। 2 মাস। ক্যাম্পে অবস্থা কেমন আমাদেরকে একটু বলেন তো, কারণ আমরা বাইরে থেকে একরকম শুনছি, ভিতরে এই প্রথম আমরা ঢুকলাম। ক্যাম্পের অবস্থা কি? ক্যাম্পের অবস্থা ভালোই। যারা ধরেন টিল্লা যারা আছে, টিল্লা থেকে এখানে যারা আছে এখানে ভালো থাকে। তো ওরা আপনার খাবার দাবার, গোসলের ব্যবস্থা, গরম পানি সবসময় থাকে। তারপর এখানে মানুষ বেশি ওরা জায়গা দিতে পারে না। তারপরে দেখা যাচ্ছে আপনার এখানে অনেক রকম সমস্যা আছে, ঘুমানোর সমস্যা, খানার সমস্যা। তারপরে এগুলো আমরা স্যাক্রিফাইস করতেছি। আমরা তো মূলত এসেছি যাওয়ার জন্য, এগুলা কষ্ট মনে হয় না। যদি সম্ভব এখান থেকে চলে গেলে একই এগুলা সব শেষ হয়ে যাবে। আপনি কোথায় যেতে যাচ্ছেন? বাংলাদেশে ফেরত যেতে যাচ্ছেন না ইউরোপে? না, ইউরোপে ঢুকতে যাইতেছি। বাংলাদেশ থেকে তো আসার জন্য, এখানে ইউরোপে যাওয়ার জন্যই। আচ্ছা, আপনি কতবার চেষ্টা করছেন যাওয়ার? আমি অলরেডি 2 বার চেষ্টা করছি। ক্যাম্প থেকে বের হইলে আর ঢুকতে সমস্যা হয় না? আপনাদের তো কার্ড আছে। কার্ড আছে, তারপরে ঢুকতে সমস্যা হয়, জাম মারে ঢুকতে হয়। এইখানে বড় দেয়াল আছে, দেয়াল টপকায় ঢুকতে হয়। এমনি সিকিউরিটিরা কি কোনো সমস্যা করে? আমাদের অনেকে বলতেছিলেন যে সিকিউরিটিরা আপনারা বের হলে মারধর করে। তা তো অবশ্যই করে, সিকিউরিটি চেক দিয়ে ওরা যেন না বাইরে হয়ে যায়। তারপর তো চেষ্টা করতে হয় আমাদের বাইরে যেতে হয়, না হলে তো গেমে যেতে পারছে। হ্যাঁ, সবই বাংলাদেশি, অনেকে আছে। আপনি বাংলাদেশ থেকে? আমরা একটু কথা বলি আপনার সাথে। আপনি কোন জায়গা থেকে আসেন বাংলাদেশে? বাংলাদেশ, সিলেট, সুনামগঞ্জ জেলা দোয়ারা থানা। আপনি এই ক্যাম্পে কতদিন ধরে আছেন? আমি প্রায় 6 মাস ধরে এখানে আছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম সুজন। সুজন। আপনি কোন দেশে যেতে চান? আমি ইটালি যেতে চাই আর কি। আচ্ছা, এই যে কালকে আমরা শুনলাম যে আইওএম অনেককে নিয়ে এসেছে যারা আহত, তো তাদের কি অবস্থা এখন? তাদের অবস্থা ওই যে ওইটার মেডিকেল রুম আছে, এখানে আছে, তারা খুব অসুবিধা আছে, খুব মারা, পুলিশে অনেক মারছে এদেরকে, এদের ওই মেডিকেল রুমে রাখছে। আপনি কখনো গেছেন সীমান্তে? জি, আমি প্রায় 4 বার গেছি কুরিশিয়া। 4 বার যাওয়ার পর এখানে ধরা খাইয়া আবার আইসি, ডিপোর্ট করছে আর কি, যাইতে পারছি না। আপনারা শুনছিলেন যে গতকাল থেকেই আমরা জানতে পারছিলাম, বা তার আগেও আমরা জেনেছি যে এখানে যারা আহত হয়ে আসেন, বিশেষ করে অভিযোগ হচ্ছে ক্রোয়েশিয়ার পুলিশের উপর, যে তারা যখন ক্রোয়েশিয়া হয়ে স্লোভেনিয়ায় যান, তখন তাদেরকে যখন ফেরত পাঠানো হয় বসনিয়ায়, তখন ক্রোয়েশিয়ার পুলিশ তাদের সবকিছু রেখে দেয়, এবং শুধুমাত্র অনেক ক্ষেত্রে তারা বলছেন যে আন্ডারওয়্যার রেখে পরিয়ে বাকি সবকিছু রেখে দেওয়া হয়, মোবাইল থেকে শুরু করে, কাপড় চোপড় থেকে শুরু করে, এবং অনেকেই খুব খারাপ ভাবে আহত হয়ে এখানে আসেন। আমি আমাদের সঙ্গে আইওএম এর এই ক্যাম্পের যে ম্যানেজার তিনি আছেন, মিস্টার চিলকোভস্কি। ডু ইউ হেল্প দোজ হু আর ব্যাডলি ইনজুর্ড এন্ড কাম টু দ্য ক্যাম্প? Of course, I mean, we are a humanitarian organization, and priority has, of course, those who are injured.
in cooperation with DRC and the local doctors here, that you can see them later in one of the containers. They provide medical care for those who are in needs of medical care, ইভেন আউটসাইড দ্য ক্যাম্প। even outside of the camp. হ্যাঁ, আমরাও আপনাদেরকে দেখিয়েছিলাম যে ক্যাম্পের বাইরেও যারা আছেন তাদেরকেও আসলে নানাভাবে সহায়তা করা হয়। এবং আমরা যদি একটু সামনের দিকে যাই, ক্যান উই গো দেয়ার ইফ ইউ শো আস দেন। আমাদেরকে এই ক্যাম্পের যিনি ম্যানেজার আছেন তিনি আমাদেরকে এই ক্যাম্পটি ঘুরিয়ে দেখাচ্ছেন। এবং এখন আমরা যেখানে দেখছিলাম যে এই লম্বা লাইনটি হচ্ছে তাদেরকে নন ফুড এসেনশিয়াল যেগুলো, অর্থাৎ খাবারের বাইরে যে জরুরি জিনিসগুলো সেগুলো দেওয়া হয় প্রতিদিনই, এবং তারা সেখানে লাইন ধরে দাঁড়ান এবং সেগুলো নেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাম্পটি আসলে সবগুলোই অনেকগুলো কন্টেইনার, এবং সেই কন্টেইনারের ভিতরেই একটি খালি জায়গায় অনেকগুলো কন্টেইনারের ভিতরে তাদেরকে নানা ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। কোথাও তাদেরকে ওষুধ দেওয়া হচ্ছে, কোথাও তাদেরকে কার্ড দেওয়া হচ্ছে, এরকম নানা অফিস তৈরি করা হয়েছে। আমরা নানা ধরনের অভিযোগ শুনেছি এই ক্যাম্পের বিরুদ্ধে, যে বাইরে যারা শরণার্থী আছেন তারা বলছেন যে ক্যাম্পের ভিতরে প্রচুর জায়গা খালি থাকা সত্ত্বেও তাদেরকে ঢুকতে দেওয়া হয় না, যদিও আইওএম এর পক্ষ থেকে সেটি অস্বীকার করা হয়েছে। এবং ক্যাম্পে যারা থাকেন তারাও অনেকে বলছেন যে এই ক্যাম্পে যেই পরিমাণ মানুষ আসলে শরণার্থীরা থাকার কথা তার চেয়ে অনেক বেশি সংখ্যক আছেন। আজ সকালে কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে যে আইওএম এর এই ক্যাম্পের মিরাল ক্যাম্পের ম্যানেজার আছেন তিনি আমাদের জানাচ্ছিলেন যে এই ক্যাম্পের ক্যাপাসিটি হচ্ছে 700 জন, এবং এর বেশি আসলে তারা নিতেও পারবেন না, কারণ বসনিয়ার যে সরকার সেই সরকার তাদেরকে এর বেশি রাখার অনুমতিও দিচ্ছেন না। এবং তিনি আমাদের বলছিলেন যে এই ক্যাম্পটিও আসলে বন্ধ হয়ে যেতে পারে, কারণ এখানে নানা ধরনের রাজনীতি আছে, এবং এই সরকার আইওএম আরো নতুন ক্যাম্প চাইলেও সরকার আসলে সেখানে রাজি হচ্ছে না। আমরা আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি। আপনারা কি বাংলাদেশের? আপনার সঙ্গে তো আগেও আমাদের কথা হয়েছে। জি বলুন তো ক্যাম্পের এখন কি অবস্থা? ক্যাম্প অবস্থা মোটামুটি ভালো আছে, কিন্তু সকালে খানিটা একটু কম আর কি। সকালে আজকে আপনার দিছে সেমাই একটা আর কলা একটা। কিন্তু এমনি নিরাপত্তা ব্যবস্থা কেমন? কারণ আমরা কালকে ক্যাম্পের বাইরে দেখছিলাম যে অনেকে আসলে চান না যে এই ক্যাম্পটা থাকুক, তারা বিক্ষোভ টিক্ষোভ করেন, কিন্তু ক্যাম্পের ভিতরে কি নিরাপত্তার কোনো সমস্যা আছে? জি না, ক্যাম্পে যতটুকু আমরা ভিতরে যতটুকু সুযোগ সুবিধা পাচ্ছি অনেক ভালো পাচ্ছি, কিন্তু এই সুযোগ সুবিধা আমরা খুব খুশি আছি। কিন্তু বসনিয়ার মানুষেরা যারা আমাদের উপরে অত্যাচার করেন একটা দিয়ে আমরা খুশি নাই। তারা চাইরো যে ক্যাম্পটা বন্ধ করতো, কিন্তু ক্যাম্প একটা বন্ধ হইতো না। এটা যে কেস ও আসলে কেসটা আমরা ক্যাম্পের মাসে জিতছে, ঠিক আছে। কিন্তু এখন যদি যারা ক্যাম্পের বাইরে আছেন, আপনি তো মাঝে মধ্যে ক্যাম্পের বাইরে যান, আপনার সাথে কিন্তু আমাদের ক্যাম্পের বাইরেই দেখা হয়েছে। এই ক্যাম্পের বাইরে যাওয়ার এমনিতে কথা না, তা আপনারা কিভাবে যান? আমরা তো এই যে আছে না, এই দেওয়াল টপকিয়ে আমরা রিক্সের মাধ্যমে আমরা যাই। যদি এখান থেকে আমরা যদি ফরিয়াদ ভাঙার সম্ভাবনা আছে বেশি, তাহলে আবার আসেন কিভাবে? এইভাবে? সেম। আপনি তো ক্যাম্পেই থাকেন, জি, জি। কার্ড আছে আপনার? জি। অবৈধভাবে অনেকে ঢুকে শুনছি, জি। তো তারপরে তাদের কি হয়? তারা এখানে বর্তমানে আগে আপনার মানুষের বাকড়াই তো, কিন্তু এখন বাকড়া দেন না। আচ্ছা, এর মানে 700 জন থাকার কথা, এর বেশি থাকলে তারা সমস্যা করে? সমস্যা নাই। এটা কি শীতের কারণে? জি জি হতে জি, পারে? শীতের কারণে একটা আপনার দিছে, তারা সুযোগ দিছে, কিন্তু আগে এই সুযোগটা আসিল না। সবগুলোই কিন্তু এখানে কন্টেইনারের মধ্যেই সবকিছু, তাই না? আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াশরুম, সেটাও ওয়াশরুম। ক্যাম্পের মধ্যে। ভিতরে আবার এদিকে তাবু আছে। এই তাবুতে কি? তাবুতে মানুষ থাকে। আপনি কোন জায়গায় থাকেন আমাদের একটু নেওয়া যাবে? অথবা এই তাবুতে কেউ থাকে এরকম নেওয়া যাবে? তাবুতে কেউ থাকে এখানে? জি না, তাবুতে এখানে না, দোতলার থেকে আমি। দোতলায়? জি। আমরা একটু তাহলে এই ভবনে দেখে আসি। এখানে কন্টেইনার আছে, তাবু আছে, আবার ভবনও আছে। বিভিন্ন ভাবে এখানে বিভিন্ন ব্যবস্থা রয়েছে। খানির জায়গা কোয়ারেন্টাইনের মানুষও আছে আপনার। কোয়ারেন্টাইন আটভাঙ্গা, খোলা ফাটা সবগুলা। কারা কারা আসছে? বাঙালি। কতজন? 19 জন আইছে। 19 জন? হয়, পুলিশে মারছে তারারে। এমনি এখানে তো আসলে চিকিৎসা তো দেওয়া হয় না? চিকিৎসা চলে, আমি মোবাইল চিকিৎসা করে তারা বর্তমানে। এমনি যে বাইরে আমরা শুনি যে ক্যাম্পের ভিতরে জায়গা আছে তারপরে দেয় না, বিষয়টা তো এরকম না। আসলে সিট তো নাই আছে। সিট তো তারা মানে আই মোবাইলতে তারা কইলো যে 700 উপরে তারা সিট বুকিং দিতে নাকি। নামাজের জায়গা এখানে। এদিকে আমরা একজন বেশ কিছু এখানে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী যারা আছেন তাদের সঙ্গে আমরা ক্যাম্পের ভিতরে ঢুকেছি।
এখানে কি থাকার ব্যবস্থা নাকি এখানে সিটের বাইরে? সিটের বাইরে এগুলা। এগুলো সিটের বাইরে এবং তাদের কারো কার্ড নাই? জি না, কার্ড নাই। আচ্ছা, তাদের একজনের সাথে একটু কথা বলি আমরা। বাংলাদেশি না এগুলা, এগুলা আপনার আরবি বা আরবি পাকিস্তানি। এখানে আর মানে আমরা আগে আপনাদের বলছিলাম যে মরক্কো, আফগানিস্তান, সিরিয়া, আলজেরিয়া অনেকেই আসলে এখানে আছেন এবং মূলত এই ক্যাম্পটিতে সবচেয়ে বেশি আছেন পাকিস্তানি এবং তার পরপরই এখানে যদি আমরা একটু দেখাতে চাই, এগুলা পাকিস্তানি সব। এখানে পাকিস্তানি বংশোদ্ভূত যারা তারা এখানে বাস করছেন। এটি হচ্ছে আসলে ক্যাম্পের ভিতরে বাঙ্ক বেড যাকে বলে, অর্থাৎ একটি বিছানার উপরে আরেকটি বিছানা। এক একটা রুমে কতজন থাকে এখন? ম্যাক্সিমাম 35-40 জন, ম্যাক্সিমাম 35-40 জন এক রুমের মধ্যে? জি। মানে এখানে এক বিছানায় 2-3 জন করে ঘুমাতে? জি 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 জি। আচ্ছা, আপনার সামনে যদি আমরা একটু দেখে আসি। একদম কোন বাংলাদেশের কেউ আছে এখন যে যারা আগে বাইরে থাকতো, ক্যাম্পে ঢুকতে পারতো না, তাদেরকে ঢোকানো হয়েছে জি 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 আছে, অনেক মানুষ আছে কার্ড ছাড়াই? জি জি, কার ছাড়াই। এবং আমরা আগে শুনছিলাম যে এই ভোর 5টার সময় এসে বের করে দেওয়া হতো। জি জি। ডান দিকের রুমটি সম্ভবত ওনার রুম। আপনি যদি আমাদের একটু দেখান। আমরা ক্যাম্পের ভিতরে একটি রুমে ঢুকেছি। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম জাকির আহমদ। জাকির আহমদ, আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে প্রথম আইছি, ওমান, ওমান। ওমান থেকে ইরান, ইরান থেকে তুর্কি, তুর্কি থেকে গ্রিস, গ্রিস থেকে ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া থেকে ক্রোয়েশিয়া না, ক্রোয়েশিয়াতে যাওয়ার চেষ্টা করছেন। সার্বিয়া, মেকডোনিয়া, মেকডোনিয়া হচ্ছে সার্বিয়া, সার্বিয়া থেকে বসনিয়া। এখানে কি মোটামুটি সবাই বাংলাদেশী? জি, সব বাংলাদেশি। আচ্ছা, আপনাদের কি এমনি এখন মানে পরিকল্পনা কি আসলে? মানে এখান থেকে যখন যে রওনা হওয়ার চেষ্টা করে জি। সে তার মতো করে সীমান্তে যায়, এরকম জি, জি, জি। গেম মারা যাকে বলেন জি, জি, আপনারা। জি, কিন্তু একবার যদি চলে যান, জি। তারপরে যদি আবার 3-4 দিন পরে ফেরত আসেন, তাহলে সেই কার্ডের কি হয়? আপনার ক্যাম্পের কার্ড? এটা আপনার কোনো সমস্যা না, কার্ড দেখাইলে তারা আমাদের শু করে, কোনো সমস্যা নাই। এটা যদি তারা কাছে আমরা যে কার্ড রাইকা যায়, কিন্তু আমরা যদি 3-4 দিন বাজে গেম থেকে বাজে রিটার্ন আই, আমরা কোয়ারেন্টাইনে রাইকা এক সপ্তাহ বাদে আমরা কার্ড দেয়। আমরা এখানে একজন আছেন, তার সাথে একটু কথা বলি। সবার সাথেই আসলে আমরা কথা বলার চেষ্টা করব। এখানে তো একটা জিনিস ভালো যে বাইরে তো ফোন টোন চার্জ কিছু দেয়া যায় না, ফোন টোন চুরি হয়ে যায়। তো এখানে তো আপনারা বাইরের চেয়ে ভালো আছেন না? বাইরে থেকে ভালো আছি, কিরকম ভালো আছি ভাই এখানে, বুঝছেন? দেখলেন তো কি অবস্থা লোক, বুঝছেন, লোকের। কিন্তু এমনি কি মনে হয় যে বাইরের থেকে তো ভালো? ধরেন এখন তো প্রচন্ড শীত। বাইরেতেই ভালো আছে এক কথা হইলে, আর এইটা তো আরো তো জানি বহুত অবস্থা খারাপ হয়েছে, বুঝছেন? 2-2.5 মাস ধরে ওই দেখেন। আপনার হাতের এই অবস্থা কি? জি, আপনার আমি দেখাইতেছি আপনি একটু দেখাবেন আমাদের অবস্থাটা? হাতের অবস্থা দেখাইতেছি, এর বাদে আপনারে আমি ফেসবুকে দেখাইতেছি আমার অবস্থা। নামটা একটু বললেন। শফিক মিয়া, কোথা থেকে আসছেন বাংলাদেশে? বাংলাদেশ সিলেট, বুঝলেন? সিলেট হইলে দক্ষিণ সুরমা, বুঝছেন? আপনার হাতের এটা মানে কিভাবে হলো হাতের? এটা সর্বনিয়াত পুলিশে কুত্তা ছাড়িয়া খামলাইয়া লো আইছে, ও দেখেন অবস্থা। আমি আসলে আমাদের দেখানো। আমি 15 দিন আসলাম, বুঝছেন? 15 দিন আসলাম হসপিটাল বিয়াজ। এটা কি কুকুরের কামড়? কুকুরে তারাও এইটা ভর্তি করছিলাম, আরে বুঝছেন? ওই দেখেন সারা অবস্থা, ওই দেখেন সারা হাত। আহা, এটা কি আপনার হাতে কি সেলাই করা? এখানে সেলাই আছে, 12টা সেলাই আছে, এখানে আছে 2টা, বুঝছেন? এই দেখুন অবস্থা। এটা কি ক্রোয়েশিয়ার পুলিশই এরকম? সর্বনিয়া পুলিশে কুত্তা ছাড়িয়া দিছে। তারপরে কোন হাসপাতালে আপনি ভর্তি ছিলেন? আমি আসলাম বিয়াজ হসপিটাল, বড় হসপিটালে, তারা ভর্তি করছে। এরপরে আপনি কি আর কোনোবার গেছেন সীমান্তে? এখনো যাই নাই খামলানি বাদে। আমি 4 মাস ধরে এখানে আছি। এটা কতদিন আগের ঘটনা? এইটা হচ্ছে 6-5 তারিখ, 6-25 তারিখ, সরি 6 মাসের 25 তারিখ। 6 মাস ধরে আপনি আর চেষ্টা করেন নাই? এই না, আর চেষ্টা করি নাই। বহুত অবস্থা খারাপ ভাই, বুঝছেন? এমনিতে এখন তো এখানে ওষুধ টষুধ যা লাগে সবকিছু তো পাচ্ছেন না? পাইতেছি, এটা তো রক্ত নষ্ট হয়ে গেছে, বুঝছেন? এটা কোনো জ্বর নাই, ও যেন আতাইছে, এটা জিনজিনি করতেছে, এই যেন আতাইছে, এটা জিনজিনি করতেছে, মানে মুইট হয় না, এইরকম অবস্থা কি। লাইফ শেষ ভাই এই বাইরে উঠে। আপনি কি এখন দেশে ফেরত যাইতে চান নাকি আবার চেষ্টা করতে? আবার চেষ্টা করবো ভাই, জায়গা হইছে, চেষ্টা তো করতে হইব না। আবার যদি এরকম হয়? এইরকম হইলে নসিবে থাকলে তো আর হইব, আর নসিবে না থাকলে তো আর চলে যাবো। কি করবে? খুবই দুঃখজনক। পরিস্থিতি তো আর জানেন তো, দেশের পরিস্থিতি খারাপ, বুঝছেন?
দেশেও গিয়া তো কোনো লাভ নাই বুঝছেন। আপনার কেউ যদি এখন আসতে চায় এটা জানার পরেও আপনি কি তাদেরকে বলবেন যে যত কষ্টই হোক আসুক, নাকি নাকি না করবেন? আমি না করব, আমি তো বলছি কেউ আসবে না, কেন? আমাদের কেউ আসবে না এই বাইরে রে। আমি তো বুঝি নাই, তোর জন্য তো আসিয়া তো আমি তো ফাঁসিয়া গেছি। যদি না আসতাম, পয়লা আসতাম আর এরকম দেখতাম, তাহলে নিজেও আসতাম না। এই রুমে কতজন থাকেন বলছিলেন? এই রুমে কতজন থাকেন আসলে? কতজন? 40 জন আসবো। 30-40 জন। লামা তো জায়গা থাকে না তো, লামাত মানে নিচেও কি নিজে নিচে 24 জনের লিগেল ভাবে সিট আছে। আর থাকে কতজন? থাকে তো আপনার যাদের কার্ড আছে তারা তো 24 জন লিগেল ভাবে থাকে, আর যাদের কার্ড নাই তারা হয়তো বা যেভাবে জিপসি পাজা পায় সাইটে বা পরিচিত হইলো এক সিটে 2 জন এরকম থাকে। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন আমাদের? আমার নিক নাম মোবারক হোসেন। আচ্ছা, এমনিতে আগে আমরা শুনতাম যে বাইরে থেকে যারা কার্ড ছাড়া এসে ঢোকে দিনের বেলা, তাদেরকে পরের দিন দেখা যাচ্ছে ভোর 5টার সময় বের করে দেয়। এখন কি আর সেরকম দেয় নাকি থাকতে দেয়? এখন দেয় না, কিন্তু আবার যদি বেশি সমস্যা হয় তাহলে বের করে দেয়। এমনি যারা ইলিগালি থাকে এখানে কার্ড ছাড়া, তাদের খাবার দাবার বা এগুলো সমস্যা হয় না? খাবার দাবার তো দেয় না ক্যাম্পে থেকে, যাদের কার্ড নেই তাদের খাবার দাবার দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বাইরে থেকে আনতে হয়। বাহির থেকে আনতে হয়, বা যাদের কার্ড আছে তারা বাহির থেকে আনার খুব কষ্ট, কারণ ওয়ার্ল্ড টপকে যায় আনা লাগে, আইনে তারপরে রিলেটিভদের সাথে ইয়া করা লাগে। আচ্ছা, বাইরে থেকে ঢোকানোর সময় সিকিউরিটি আটকায় না, বা ঢোকার সময় সিকিউরিটি আটকায় না? সিকিউরিটি দেখলে তো কিছু সমস্যা করেই। আচ্ছা, এমনি আপনাদের বাইরে যেতে দেওয়া হয় না কেন, কি বলে ওনারা? মূলত করোনার ইস্যু দেখায় ওরা। হ্যাঁ, করোনা, কাউরে তো মাস্ক পরতে দেখছি না, সবাই তো গাদাগাদি করে একসাথে আছে। কারণ এটা তো ক্যাম্প, শরণার্থী ক্যাম্প তো জানেনি, এখন কিছু করার নাই, কারণ এখানে সিস্টেমটা এরকম চলতেছে। আমরা এখানে আরো একজন ভাই আছেন, ওনার সাথে একটু কথা বলি। আপনার নাম কি? আমার নাম মীর বাদল। বাদল, মীর বাদল। ইয়েস। কোথেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে প্রথম আপনার নাবালনে আসছিলাম, তারপর নেপাল থেকে সিরিয়ার উপর দিয়ে আপনার এই তুরস্ক থেকে গ্রিস থেকে মেসিডোনিয়া, তারপর সার্বিয়া, বসনিয়া। এই পুরোটা বাংলাদেশ থেকে এইটুকু পর্যন্ত আইসা পৌঁছাইতে কতদিন লাগছে? আমি তো প্রথম ওই নেপালনে 3 বছরের মতন কাজ করছি, তারপর আপনার এখান থেকে দেখা গেছে কি 1.5-2 বছরের মতন আমি জায়গা রয়ে গেছি, 1.5 বছরের মতন হয়ে গেছে এই পর্যন্ত আসা নেপালন থেকে। আর মোটামুটি কত টাকা খরচ? দেখা গেল কি নেপালন থেকে এই পর্যন্ত আমার 14 থেকে 15 লাখ টাকার মতন খরচ হয়েছে। আপনি যে আমাদের পাশে যে এক ভাই আছেন, ওনার অবস্থা দেখছেন, আপনার ভয় করে না যে আপনি যদি এরকম যান তাহলে আপনারও এরকম হইতে পারে? বইয়ের কি বই দিয়ে কি দেশে গেলে তো এর চেয়ে আরো বেশি ভয় হয়, কারণ দেশে যে এই পরিস্থিতি আপনারা দেখতেছেন, বা জীবন বাঁচাইতে গেলে এর চেয়ে কঠিন পদক্ষেপ নিতে হবে। ভাই, আপনার নিউজের মধ্যে আমি আমরা একটা সুযোগ চাইতেছি, যেমন বলেন। 2015 সালে শরণার্থীদের জন্য ইউরোপের সকল বর্ডার পয়েন্ট এবং ইউরোপে যারা যেদিকে যাওয়ার ইচ্ছা, যাওয়ার জন্য একটা সুযোগ করে দিয়েছিল। যদি আপনার নিউজের মধ্যে এরকম একটা রিকোয়েস্ট হইতো, যারা কষ্ট তো দেখতেছেন কারা কতটুকু কষ্ট করতেছে, যেরকম এই যে বসনিয়াতে আছে, সেম সার্বিয়াতে আছে, গ্রিসে কিছুদিন আগে একটা ক্যাম্পে আগুনও লাগছে। অনেক শরণার্থী অনেক কষ্ট করতেছে, রুটে রাস্তায় ঘুমাইতেছে। যদি এরকম কোনো সুযোগ থাকে যে সব শরণার্থীর জন্য গেট ওপেন করে দেওয়ার জন্য, তাহলে আমাদের সবার তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকবে যেন এরকম একটা কিছু করা হয়। সেটা অবশ্যই আমরা নিশ্চয়ই আমাদের সংবাদ যারা দেখছেন, আপনার নিউজকে আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকটু যদি ঘুরে দেখি এখানে, তো মোটামুটি এখানে যারা আছেন সবারই একই অবস্থা। আপনারা জানেন যে 24 জন। আপনি কিছু বলতে চান? আপনার নাম বলেন, আপনার নামটা বলেন। আমি মোহাম্মদ শফি ইসলামিক সিঙ্গার। আচ্ছা, চলুন আমরা হাঁটতে হাঁটতে তারপরে কথা বলি। নিচে আমি একটু বসে কথা বলতে চাই, দাঁড়িয়ে। বলেন। আমি আমার মতো করে দু একটি কথা বলতে। হ্যাঁ, অবশ্যই আপনার মতো করেই বলেন। দুঃখ ওরা আক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের প্রেসের সামনে একটি কথা বলতে চাই। বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে এই বাইরে এসেছি, কিন্তু আপনাদের লাইভে ডিডব্লিউতে আমি অনেক কমেন্ট দেখেছি। কমেন্ট দেখে অনেক দুঃখ লেগেছে বাংলাদেশের ভাইদের প্রতি। যেসব ভাইরা কমেন্ট করেছেন আপনারা জেনে রাখেন, আমরা এখানে আমাদের ইচ্ছা মতো স্বাধীনভাবে, আমাদের মনের ইচ্ছা মতো আমরা আসি নাই। আমরা এসেছি পরিস্থিতির শিকার হয়ে। দেশ থেকে যখন দেশান্তরী পারি হয়েছি, তখন আমাদের মনে জেগেছে। যখন আমরা গ্রিসে কাজ করেছি, অনেক কষ্ট হয়েছে, তখন আমাদের মনে স্বপ্ন জেগেছে আমরা ইউরোপে যাব। আমাদের নিজের জীবনকে সাজানোর জন্য আমরা ইউরোপে এসেছি, শুধু নিজের নয়,
আমাদের বাতিজা বাতিজি বাগনা আত্মীয় স্বজনের যখন একটা ছেলে প্রবাসে থাকে, সে খায় না, সে নিজে খায় না, তার মায়ের জন্য চিন্তা করে, তার মায়ের চিকিৎসার জন্য চিন্তা করে। আজ এই বসনিয়াতে পড়ে আছে অনেক কষ্টের বিনিময়ে, কিন্তু নিজে না খেয়ে থেকে থাকি, নাস্তা করি না, নিজে খাই না, মায়ের কথা চিন্তা করি, ভাইয়ের কথা চিন্তা করি, অনেক পয়সার প্রয়োজন, কিন্তু এসে পরিস্থিতির শিকার হয়ে গেছি। আমি বাংলার মানুষের কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন। আমরা প্রবাসে এসেছি শুধু নিজের জন্য নয়, আমাদের সকলের জন্য। আজ যদি প্রবাস থেকে 1 টাকা বাংলার জমিনে যায়, বাংলাদেশে উন্নতি হয়। কিন্তু বাংলাদেশের মানুষকে বলতে চাই, আমি দেশে অনেক কিছু করেছি, আমি দেশে ইসলামিক সঙ্গীত গেয়েছি, আমি দেশে ব্যবসা করেছি, কিন্তু ব্যবসার মধ্যে শুধু ঋণ আর ঋণ। যদি কোনো ব্যবসার মধ্যে যায় শুধু ঋণ আর ঋণ, পরিস্থিতির শিকার হয়ে আমি আজ এই দূর প্রবাসী। আপনারা সবাই দোয়া করবেন, আমরা সবাই যেন আমরা গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাতে পারি। এবং বাংলার মানুষের কাছে বলি, স্বাধীন দেশের স্বাধীন মানুষ মোরা 71-এর যুদ্ধ দেখেছি পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে, কিন্তু জীবন যুদ্ধ দেখিনি কোনোদিন। আপনার নামটা আরেকবার একটু বলবেন আমাদের? আমার নাম ইসলামিক সিঙ্গার আহমদ শফি। আচ্ছা, আমরা এক শরণার্থীকে দেখছিলাম, তিনি বেশ আবেগপ্রবণ হয়ে গেছিলেন। আসলে অনেকেই আমাদেরকে বলে থাকেন যে, আমাদের এখানে মন্তব্য করেন যে শুধুমাত্র টাকার জন্য তারা এখানে এসেছেন। তো তিনি তার যে মন্তব্য, তার যে আবেগ, সেটা তুলে ধরার চেষ্টা করছিলেন, যে কি কারণে আসলে তারা মনে করেন যে তারা এখানে আসতে বাধ্য হচ্ছেন। কিন্তু পাশাপাশি আবার অনেকে এটাও বলছেন যে তারা আর কখনোই চান না যে অন্য কেউ এইভাবে আসুক, এইভাবে কষ্ট করুক, এবং তারাও আসলে জানতেন না যে এতটা কষ্ট হবে, জানলে হয়তো তারা এখানে আসতেন না। আমরা এখন একটি বড় একটি কক্ষ দেখতে পাচ্ছি, একটি বিশাল কক্ষ, পাশেই হচ্ছে নামাজ পড়ার জায়গা। এখানে সবগুলোই দেখছেন আপনারা প্রায় বাঙ্ক বেড, এবং বিভিন্ন দেশের লোকজন এখানে থাকেন। আমাদের কাছে যে মিরাল ক্যাম্পের যিনি ম্যানেজার, তিনি আমাদের যে কাগজটি দিয়েছেন, সেই হিসেব অনুযায়ী এখন পর্যন্ত 700 মানুষ এখানে আছেন। যদিও তারা বলছেন যে এর চেয়ে বেশি মানুষ এখানে থাকছে, যাদের কার্ড নেই তারাও থাকছেন এখানে। এবং মূলত 50% এখানে পাকিস্তানের নাগরিক, পাকিস্তান থেকে আসা শরণার্থী। 28% হচ্ছেন বাংলাদেশের, অর্থাৎ পাকিস্তানের পরপরই বাংলাদেশের শরণার্থীদের স্থান। তারপর মরক্কো, আফগানিস্তান, সিরিয়া, আলজেরিয়া এবং বিশ্বের বাকি নানা জায়গা থেকে। এবং আমাদের যে কাগজ সরবরাহ করা হয়েছে, সেখানে দেখতে পাচ্ছি আমরা যে 96%ই হচ্ছেন অবিবাহিত পুরুষ। অবিবাহিত নয় ঠিক, তারা একা এসছেন, তাদের সঙ্গে কোনো পরিবার নেই। এবং 4% হচ্ছেন আন্ডার এজ, যাদেরকে বলা হয়, অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক। এই 4%কে আবার এখানে এই ক্যাম্পে আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য বাড়তি সুযোগ সুবিধাও রয়েছে। যারা এখানে আহত হয়ে আসছেন সীমান্ত পাড়ি দিতে গিয়ে, তাদেরকে বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা গতকালও জানি যে অ্যাম্বুলেন্স গিয়ে সীমান্তের আশেপাশ থেকে নিয়ে আসা হয়েছে অনেককে, আইওএম এর পক্ষ থেকে। আমরা আরেকটি রুমে ঢুকেছি, এখানে এখন অনেকে ঘুমাচ্ছেন। বিশাল একটি রুম, এবং এখানে অনেকগুলো, সবগুলো আসলে সিঙ্গেল বেড, কিন্তু আমার মনে হয় যে সিঙ্গেল বেডে একজন করে থাকে না, দুজন এই বেডে 2জন করে থাকেন। এটা আখতা একজন ফ্রেন্ড বন্ধু আছে, তারা 2জন করে থাকে, বেশিরভাগ একজন করে থাকে। আচ্ছা, তো বাইরে থেকে যারা আসে, যাদের সিট নাই, তারা এই দেখেন এই অবস্থা, নিচে, যারা নিচেই থাকে। নিচেই থাকে। আপনি কিছু বলতে চান? ইনশাআল্লাহ বলতে। আপনি আসসালামু আলাইকুম, আমি সোহেল। আপনি কি ক্যাম্পের কার্ড আছে? ইয়েস কার্ড আছে। আমরা একটু হাতে কথা বলি। আমি সোহেল, বসনিয়া থেকে বলছি। আমার বাড়ি সিলেট শাহপরান। যে এখানে আমি যাব তো প্রায় 1 বছর 16 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে। 1 বছর 6 মাস থেকে এখানে আমি আছি। আমি গেম যেটা আপনারা বুঝছেন, গেমে আমি অনেকবার গেছি, প্রায় 18 বার ট্রাই করছি। আমার সাথে 18 বার আমার সাথে যে লোকগুলা ছিল, বন্ধু বান্ধব, সবাই চলে গেছে। যে আপনাদের
DW লাইভের ফেসামের জন্য আসছি, যে আমাদের বাংলাদেশে অনেকগুলা কমেন্টস হচ্ছে, যা আমরা এতদিন থেকে এখানে কি করছি বা কেন আসছি, এত টাকা খরচ করে আমাদেরকে এক ধরনের অদম গর্দব হিসাবে গালাগালি করা হচ্ছে। কিন্তু আমি মনে করি ওইটা ভুল। দেখেন ভাই, আমরা এই বাই রোডে আমরা বার থেকে জানিয়ে আসছি। আমি একজন আমার ঘর থেকে জানিয়ে আসছি যে আমি ইরান আসতে হবে, তুর্কি আসতে হবে, মেগ্রোনিয়া, বসনিয়া, সার্বিয়া, মারিয়া এখানে আসতে হবে বসনিয়াতে, তারপর একটু নিচে যেতে যেতে কথা বলি। ইনশাআল্লাহ, হ্যাঁ। ইটালিতে যেতে হবে। এরকম কষ্ট আমাকে করতে হবে। আমার বস্ত্র থাকবে না, অন্ন থাকবে না, বাসস্থান থাকবে না, কোনো কিছু থাকবে না। এগুলো আমার সহ্য করে যেতে হবে। আপনি কি এটা জেনেই আসছেন? জেনেই আসছি আমি, শুধু আমি না, এখানে অল বাঙালি, পাকিস্তানি, আফগানি, মরক্কো, সার্বিয়া, সিরিয়া, ইরাক, যত ধরনের মাইগ্রেন্টস আছে সবাই জানিয়ে আসছে। কিন্তু অনেকে কিন্তু আমাদের বলতেছে যে আগে অনেকে জানলে এরকম আসতো না। বলতেছে যে ক্যাম্পের সুযোগ সুবিধা দিচ্ছে না, আমাদেরকে জঙ্গলে ফেলে রাখছে, বা খানা দিচ্ছে না, এইসব অনেকগুলা রিপোর্ট করছে। সবগুলাই মিথ্যে। কারণ আমরা সবাই ভাই এখানে জানিয়ে আসছি যে 18-20 লক্ষ টাকা এখানে খরচ হবে, অনেক কষ্ট করতে হবে। ক্রোয়েশিয়ার পুলিশ যখন আমাদেরকে ধরে তখন রিপোর্ট করে। অনেকগুলা সাইট আছে, মনে করেন কোনো টর্চার্স করে না। আবার কালাতুশি একটা সাইট আছে, ক্যাম্পের দ্বারে আধা ঘন্টা সময় লাগে, ওইদিকে রিপোর্ট করলে অনেক মারধর করে। ঠিক আছে, গতকালকে একটা লাইভে আমি শুনছি। আমরা একটু আপনার কাছে আসছি, আমরা জাস্ট দেখিয়ে নিই একটু। এখানে ফুড ডিস্ট্রিবিউশন, এটি একটি আলাদা জায়গা আছে এবং এখানে প্রতিদিনকার খাবার দেওয়া হয় না? এখানে প্রতিদিনকার কি- খাবার কি- কি কি খাবার দেওয়া হয় বলেন তো মোটামুটি? খাবার মনে করেন অনেক সময় রাইস দেয়, বিরিয়ানি বানাইয়া দেয়, রুটি দেয়। আচ্ছা, সেক্ষেত্রে খাবার তো ভালোই। রুটির সাথে মশলা দেয়। পরিমাণ মতো খাবার হয় না। এবার আপনি বলুন, আপনি যা বলছিলেন বলুন। যে আমি বলছিলাম ওইটাই, যে বাংলাদেশ থেকে যে ভাইয়েরা আমাদেরকে কমেন্টস করতেছে, মন্দ গালাগালি করতেছে, ওইটার জন্য ওনারা বন্ধ করে দেয়। আর ওইটা আমরা যাই না শুনে আসছি, ওইটা আমাদের শখ। এখানে যে অনেকগুলা লোক বলতেছে যে অনেক কষ্ট করতেছে, যারা বলতেছে ওইটা ভুল বলতেছে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। এটা আমাদের আরো কয়েকজনও বলেছেন একই কথাই। আমরা একটু দেখাই এখানে বাংলাদেশের বিভিন্ন দেশের পরিচিতি পত্র বলা যায় এটাকে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন পরিচিতি, বাংলাদেশের যদিও প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার লেখা আছে, কারেন্সি, টাকা, ক্যাপিটাল ঢাকা, এগুলো সবই পরিচয় দেওয়া আছে। এবং মূলত এই ক্যাম্পে যারা যারা থাকেন তাদের দেশের পরিচিতি দেওয়া আছে। পাকিস্তান আমরা দেখতে পাচ্ছি, জম্মু কাশ্মীর দেখতে পাচ্ছি, বসনিয়া হের্জেগোভিনার তথ্য আছে, সুদান আছে, মরক্কো আছে, নেপাল আছে, পাশাপাশি বাংলাদেশ দেখতে পাচ্ছি। এগুলো কি আইওএম এর পক্ষ থেকে দেওয়া হয়েছে নাকি এগুলো কারা করে? না, এখানে আপনার যে মাইনর যারা থাকে 18 এজের নিচে, তাদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এগুলো আর্টিস্ট করে এখানে রাখা হয়। আচ্ছা, এই যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো যে ম্যাপগুলো দেখতে পাচ্ছিলাম, এখানে যারা আন্ডার এজ যেতে আছেন এবং আইওএম এর যে ম্যানেজার এই ক্যাম্পের, তিনি আমাদেরকে বলছিলেন এভিআরআর নামে আপনারা এখন যেই পোস্টারটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যারা শরণার্থী এখানে আছেন তারা যাতে স্বেচ্ছায় বাড়ি যেতে পারেন সেটার একটি প্রজেক্ট নেওয়া হয়েছে আইওএম এর পক্ষ থেকে। এবং সেটা আসলে যেসব জায়গায় শরণার্থী সংকট আছে সব জায়গায় এটি আছে। এবং আমরা কথা বলছিলাম যে অনেকেই বলছেন 15-16 লাখ টাকা খরচ করে এসছেন, তারা কিভাবে ফেরত যাবেন। তো সেই ক্ষেত্রে এই প্রজেক্টের আওতায়, এভিআরআর যে প্রজেক্টটি, সেই প্রজেক্টের আওতায় যে কোনো শরণার্থী যারা ক্যাম্পে আছেন, শুধু তারাই না, ক্যাম্পের বাইরে যারা আছেন তারাও যদি এই প্রকল্পের সাথে যোগাযোগ করেন এবং বলেন যে আমি দেশে যেতে চাই, তাহলে এই প্রকল্পে যারা আছেন তারা যোগাযোগ করবেন দূতাবাসের সঙ্গে এবং প্লেনের টিকিট তারাই সরবরাহ করবেন এবং বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তো আমাদের মাধ্যমে কেউ যদি শুনে থাকেন সেটি এবং কেউ যদি আসলে বাড়ি যেতে চান, তাহলে এই প্রকল্পের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আইওএম এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যেই সব ছবি দেখতে পাচ্ছি, এগুলো সবই আসলে যারা আন্ডারেজ আছেন, অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক, তাদেরকে নানা ধরনের ছবি আঁকতে দেওয়া হয়, নিজের দেশের কথা বলতে বলা হয় এবং সেগুলো আসলে তারাই করেছেন নিজের নিজের কল্পনার রং সাজিয়ে। নানা দেশের পতাকা আছে, নানা ধরনের ছবি আছে, নানা ভাষা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি।
আমরা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছি, আমি অনুপম দেবকানন্দ এবং আমার সহকর্মী আরাফাতুল ইসলাম এখানে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে খাবারের ব্যবস্থা করা হয়, এটাকে ক্যান্টিন বলা যায়। এই ক্যান্টিনে প্রতিদিনকার খাবার তো দেয়াই হয়, খেলাধুলার ব্যবস্থাও আছেন। আমরা দেখতে পাচ্ছি IOM এর কর্মকর্তা আছেন এবং সাথে শরণার্থী একজন আছেন, তারাও আসলে খেলাধুলা করছেন। কিকার বোর্ড, মিনি বিলিয়ার্ড, অনেক কিছুই এখানে আছে। এখানে কি হয়? কেন আন্ডারে যারা এরা ফুল টুল আঁকা দেন, এগুলো আঁকবার বাংলাদেশে কেউ আন্ডারেজ আছে? যে আছে বর্তমানে নাই, এখন কই গেছে তারা? ওনারা সামনে চলে গেছেন। আর একজন আছেন আপনার কোয়ারেন্টাইন্সে আছেন। হ্যাঁ, এগুলা এগুলো তারাই আছেন। জি জি জি, যারা আন্ডারে আছে এরা সবাই ওগুলো আছে। এখন নেয় না? ওকে, এখন নেয় না, খালি নাম লিখা নে আর কার্ড দেয় না। নে নাম লিখা নে, কার্ড দেয় না বলি। আমি প্রায় 4 মাস ধরে এখানে বোতলে কার্ড বানাইতে পারছি না। আপনি কি আন্ডারেজ? আন্ডার ইজ, খুবই সুন্দর সুন্দর ছবি আমরা দেখতে পাচ্ছি। এগুলো সবই যারা এখানে আন্ডারেজ তাদের খুবই সুন্দর সুন্দর জিনিস। এবং এখানে যারা আন্ডারেজ থাকেন তাদের পরে কি হয় আপনারা জানেন? তারা কোথায় যান? তাদেরকে আর 18 আপ করার পরেও যে তাদের স্বেচ্ছায়, ওনারা স্বেচ্ছায় হয় সামনের দেশে চলে যাবেন, নতুবা এখানে ওনারা আপনার এস আলম করে এখানে থাকতে পারবেন। এই সুযোগ এখানে আছে। আচ্ছা আচ্ছা, আমি কিছু বলতে চাচ্ছিলাম, আসুন সামনে আসুন। সেটা আপনার হচ্ছে নামটা বলেন, নাম বলে পরিচয় দিয়ে তারপরে। আমার নাম মোহাম্মদ হাসান, বাংলাদেশ, উত্তরবঙ্গ। তো আমরা এখানে কতিপয় অনেক বাঙালি আমরা আছি এখানে। হ্যাঁ, আমরা সবাই বিপদগ্রস্ত। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আপনার সাহায্য আবেদন করছি। ওনারা তো বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে, হ্যাঁ, তো ক্রোয়েশিয়া আমাদের অনেক ঝামেলায় ফেলছে। আমরা অনেক বাঙালি আছি এখানে। গেমে যাওয়ার পরে রিটার্ন যখন আমরা ব্যাগ আসি, তো আমরা ওনাদেরকে কোনো কিছু ক্ষতির মধ্যে ফেলি না, চুরি ডাকাতি এই ধরনের আমরা কিছু করি না। সো আমরা যখন রিটার্ন ব্যাগে আসি আমাদেরকে অনেক ধরনের টর্চার করা হয়। এবং অনেক বাঙালি আছেন আপনার ইনজুরি, হাত পা এবং মাথা, হ্যাঁ, অনেক সমস্যায় ফেলে, হাত ভেঙে ফেলে, পা ভেঙে ফেলে। আমরা আপনার কাছে আবার আসছি, একটু এখানে কথা বলি। হ্যালো, Yes. ডু ইউ রেগুলারলি প্লে উইথ দেম? Most of the time we have like social games, activities, also educational types, like we're learning Bosnian, English also. And they also have like the machines that they can use for their personal purposes. Okay, can you just tell us your name and the post you are holding here? Yes, of course. My name is Amna. I come from Bihać. We are the organization Žene Saune, if you can see. We are locals. So we are here from Monday till Friday. Normally from 11 till 5. Because of the protests, it's shorter times. And that's mostly it. My colleagues also have played games with them and also other activities that require from our organization. These are very nice. Just one question, because you are local. Yesterday we came in front of the camp and there were some locals protesting against the refugees. So do you think there is some pressure on the refugees? Are they facing any problems outside? Outside, I think yes, but we are locals from Bihać, not from Velika Kladuša. They are quite pressured against the locals here and also Unasana Canton in general. But for us, they are normal human beings. We are trying to provide them the most better life as they had during their countries and past everything. So that's why we try to be as friendly as we can be. And we also are hoping that they are spending nice time with us as well. And who normally wins when you play? It depends. Mostly them. They are playing better than me. Okay, thank you so much. You're welcome. আমরা একটু এই জায়গা থেকে তারা বলছিলেন যে তারা এখানে যারা শরণার্থী আছেন তারা যাতে ভালো সময় যতদিনই আছেন তারা যাতে ভালো সময় কাটাতে পারেন, সেই জন্য তাদেরকে এখানে ফার্স্ট এইড দেওয়া থেকে শুরু করে তারা যাতে খেলাধুলা করতে পারেন, যারা আন্ডারেজ আছেন তারা যাতে ছবি আঁকতে পারেন, এরকম নানা ব্যবস্থার আয়োজন করা হয়। তো সেই জায়গাটি থেকে আমরা এসেছিলাম।
আমরা এখানে আগেই জানিয়েছি যে বাংলাদেশ ছাড়াও পাকিস্তানের 50% আসলে পাকিস্তানেরই সবচেয়ে বেশি শরণার্থী এই ক্যাম্পে আছেন। বাংলাদেশ 28% এবং পাকিস্তান 50%। আমাদের সাথে আর ইউ ফ্রম পাকিস্তান? No, actually we belong to Afghanistan. আফগানিস্তান থেকে আসা একজন Is Afghanistan. ওকে Thanks for giving us your precious time. ইয়া হোয়াট ইজ ইওর নেম? ইওর নেম? My name is Ziaullah Rehan. I belong to Afghanistan, and we live in Pakistan. That's why we are here. So we migrated from Afghanistan to Pakistan. We lived there for 30 years since Russian war. We faced with a big problem there in Afghanistan, and there is bomb blasting every day. ISIS, Al Qaeda, many groups are Taliban. fighting there. Yeah, Taliban are fighting there. That's why we migrated to Pakistan. Then we migrated to this country, Bosnia. So now we want to go a broader country like France or German, because we have been facing with big problems. But yet we request to Afghani reporters. They didn't come yet to us about Afghans' problems. We request them, they should come and they should ask, and they should ask about the problems of Afghani. Okay? So you can also tell us, because we are from Deutsche Welle, and Deutsche Welle is a German international broadcaster, and we have more than 30 languages. We also have Dari, Pashto, and everything. So if you tell us, we also can provide the news for. Yeah, if you have anything to say. Yeah, that's why I told you that I can talk Dari as well, I can talk Arabic, I can talk Urdu, I can talk Pashto, and English as well. So you can tell us in English. Yeah, I can tell us in English. I've been an English instructor there in Pakistan for 10 years. What are the problems you are facing? Because of the problems, I came here. With the big problems that I'm facing here, and lots of people facing here, it's ID card. They don't give us ID card. They don't give us food card. They don't give us police paper. Because we were in Sarajevo, so we directly came here, and we just came here to just make a shelter here and to live here. We walk and talk. To go abroad, okay? So they don't give us any chance, any cards to live here, to eat here. So it's a So big problem. how long are you living here? How long in this camp? Yeah, this is a big problem. This is a big problem. Lots For of people how have long? been facing. For how long? I think since 2 months we have been facing with this problem for 2 months, and we are living here. There isn't any blanket for us, because we live and we sleep with our friends. They just give us accommodation for living here. So thank you, sir. Thank you, sir, that you guys are came here and you asked for our problems. And we request to Afghani reporter they also should come. They should come here and they should ask for Afghani problems. Thank you, sir. Thank you so much, and Welcome. I hope the things will be better. Thank you, sir. থ্যাংক ইউ। আমরা যারা মাত্র যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে তাদেরকে আমরা জানাই আমরা এই মুহূর্তে আছি বসনিয়ার ভেলিকা ক্লাদুসায় মিরাল ক্যাম্পের ভিতরে। মিরাল ক্যাম্পে 700 জনের মতো শরণার্থী আছেন। 700 জন না, আসলে 700টি আসন রয়েছে, কিন্তু তার বেশি আছেন বলে দাবি করছেন IOM এর যে কর্মকর্তারা আছেন তারা। এবং আমরা আপনাদের নানা কিছু দেখাচ্ছিলাম, শরণার্থীদের কথা দেখাচ্ছিলাম। এখানে যে তাঁবু, সেই তাঁবুতে আমরা একটু ঢুকছি। আমি অনুপম দেব কাননগো এবং আমার সহকর্মী আরাফাতুল ইসলাম, আমরা দুজন আছি গত কয়েকদিন ধরে বসনিয়ার ভেলিকা ক্লাদুসায়, এবং আপনাদের দেখাচ্ছি যে শরণার্থীরা এখানে আটকা পড়েছেন তাদের নানা দুর্দশার চিত্র। এই তাঁবুগুলোতে আসলে কি হয়? তাঁবুগুলো তো আগে লোক থাকতো, বর্তমানে লোক নাই। এখানে যে এখানে যে তুর্কিজিল্লাই, এটা কি টার্কিশ কোনো কিছু? না না, যাদের করোনা হতো তাদেরকে এখানে রাখা হইতো। হয় আমাদের সাথে মিস্টার চিলকোভস্কি, তাকে আমরা হারিয়ে ফেলেছিলাম শরণার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে। তিনি আবারও আমাদের সাথে আছেন। জাস্ট টু আস্ক, হোয়াট ইজ দিস থিং, দিস টেন্টস? Previously there were isolation area for the symptomatic and asymptomatic cases in the camp, but right now there are no. We have other premises where we put for the symptomatic and asymptomatic cases. Okay, and the refugees we talked to, they are being afraid about the same thing. If this camp is closed, then their fate will be sealed.
They don't know what winter is coming. So, what do you think personally? Just as a person. My opinion is that there is no good reason for this camp to be closed in the near future. Okay. And you told us that you want new I forgot camps. to tell you that we have a community council here, representative from all the nationalities. Each week on Wednesday, we gather together. I receive feedback from them for what are their problems, how we can solve them together. And on those meetings, I always announce that they shouldn't worry, that this camp shouldn't be closed in the near future. So you are hopeful still. Absolutely, absolutely. So can we just see? এই মিরাল ক্যাম্পের যে ম্যানেজার তিনি আমাদেরকে এটি ঘুরিয়ে দেখাচ্ছেন, তার সঙ্গে আসলে আমরা ঘুরছি। If you want to describe anything or show us anything, we can walk with you. We should go from the other side so we can reach the indoor kitchen for the beneficiaries and outdoor kitchen where they cook their own food. আচ্ছা। By the way, they receive regular 3 meals in the kitchen, but they also have a possibility to cook their own meals if they like to. Okay. But let's go from the other side because we cannot enter from here. আমাদেরকে অন্য দিক দিয়ে ঢুকতে হবে এবং তিনি যেটি বলছিলেন আমাদেরকে যে আমরা আগে আপনাদের যে ক্যান্টিনটি দেখাচ্ছিলাম সেখানে ক্যাম্পের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয়, কিন্তু অনেক শরণার্থী আছেন যারা আমাদেরকে এর আগে জানিয়েছিলেন যে ক্যাম্পের খাবার ভালো না বা বাঙালি খাবার পাওয়া যায় না বলে আসলে তারা অনেকেই হতাশায় ভুগছিলেন। তারা নিজেদের খাবার এখানে রান্না করতে পারবেন, সেটার ব্যবস্থাও আছে, সেখানেই আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ততক্ষণ আমরা আপনাদের এই ক্যাম্পের ভিতরকার চিত্রটাও একটু দেখাতে চাই। আমরা এখানে যারা শরণার্থী আছেন তারা অনেকেই আসলে প্রতিদিনই তারা আমাদেরকে অভিযোগ জানাচ্ছেন যে ক্রোয়েশিয়া সীমান্তে তাদেরকে খুব নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে এবং আমরা কয়েকজনের ছবিও দেখিয়েছি। এই বিষয়টি আমরা আসলে এখনো পরিষ্কারভাবে জানতে পারিনি, তারা যে নির্যাতিত হচ্ছেন সেটা সত্য। আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকজনের হাত ভাঙা। কয়েকজনকে আমরা ব্যান্ডেজ করা দেখছি। আপনার নাম কি? রুহুল আমিন। আপনি কোন জায়গা থেকে এসেছেন? ভাই ক্রোয়েশিয়া দ্বারা পুলিশে মারছে এরকম। কবে গিয়েছিলেন? এই 4 দিন আগে। তারপরে পুরোটা আমাদের বলেন তো, এখান থেকে কিভাবে গেলেন এবং তারপর কি হলো, তারপরে কিভাবে আসলেন? ওইখান থেকে তো ট্যাক্সি দিয়ে গেছিলাম, তখন ক্রোয়েশিয়া জাগরিবে পুলিশে ধরিয়া 30 ঘন্টার মতো জেলে রাখছে। রাখার পরে রাতের বেলায় ডিপোর্ট করছে, তখন এইসব মারধর করছে। তারপরে আসলেন কিভাবে এখান বর্ডার থেকে? এখানে পুলিশে নিয়ে আসছে বসনিয়ার। এই ক্যাম্প পর্যন্ত নিয়ে আসছে? জি। আপনার হাত কি ফ্র্যাকচার হয়েছে না ভেঙেই গেছে? ওই ভেঙেই গেছে এখানে। এরকম নানা কিছু আমরা দেখতে পাচ্ছি। আরেকজনকে দেখতে পাচ্ছি আমরা, তার আপনি একটু বলুন তো, আপনারও একই ক্রোয়েশিয়া? আমরা একসাথে হইছি ভাই। দুজন একসাথেই ছিলেন? জি একসাথে। তারপরে কি হলো, আপনার জাগরেব পর্যন্ত যাওয়ার পরে কিভাবে আপনাদেরকে আটক? সীমান্তে তো আটকায় নাই? ধরছে সিআইডি। জি। তারপরে আমাদেরকে 30 ঘন্টা জেলে রাখছে বলতে আমাদেরকে বাথরুমে রাখছে। রাখার পরে রাত্রে 11টায় আমাদেরকে ডিপোর্ট করছে এদিকে খালাতো সবাই। 11টা ডিপোর্ট করার পরে এখানে অনুমানিক বর্ডারে আইসি প্রায় 2টা 2:30টায়। আওয়ার পরে তো একজন করে গাড়ি থেকে নিচে এলাম, আইয়া শুরু করছে মারা। কতক্ষণ? প্রায় 1 ঘন্টা। সবাই 16 জন মানুষ আছিলাম আমরা। 16 জনের মানে জখম, এরপরে সবাই ইনজুরি। আপনার নামটা একটু বলুন। আমার নাম শামীম আহমদ। আচ্ছা, আপনাদের দুইজনকেই একটু জিজ্ঞেস করি যে আপনারা কি আবার যাবেন? এইভাবে কিভাবে যাবো? এ তো হাত পা ভেঙে লাইছে। এটা ঠিক হয়ে গেলে আবার যাবেন? বলতে পারতেছি না ভাই, চেষ্টা তো করতেই যাওয়ার জন্য। আমরা তো ভাই পিছনে যাওয়ার মতন আমাদের কোনো ক্ষমতাই নেই। আমরা তো বুঝেন আর্থিকভাবে ফ্যামিলিগতভাবে আমরা বিধ্বস্ত, সামনেই তো যাইতে হবে, এছাড়া তো আর আমাদের আর কোনো পথ নাই। আমরা আশা করবো যে আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এখানে তো ওষুধ সবকিছু পাওয়া যায়? ওষুধ মিলতেছে, মোটামুটি চিকিৎসা মিলতেছে। আমরা আবারও আপনার সাথে কথা বলবো। আমরা এখন একটু আবারও সেই যে কিচেনের দিকে যাওয়ার কথা সেই দিকে একটু যাই।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাস্কেটবল খেলার জায়গাও আছে এবং আমাদেরকে ক্যাম্পের ম্যানেজারের পক্ষ থেকে বলা হচ্ছিল This is the indoor kitchen where they cook their own meals, as you can see it. উই ক্যান এন্টার রাইট। এখানে হচ্ছে নিজের খাবার রান্না করতে পারেন যারা শরণার্থী আছেন। বাট ওয়ার we heard from that they are not allowed to go outside. So how can get There are there? some restrictions by the local police, but they are allowed to go restrictively 10 per 1 hour. So that's how we manage. Not all of them, because there, if 700 people leave the camp at the moment, there will be a lot of pressure on the local population. So they sometimes can get out and bring the food. Yeah, absolutely. এখানে অনেকেই দেখছি নিজেদের খাবার রান্না করছেন, রুটি বানানো চলছে, সবাই মিলেমিশেই একসাথে কাজ করছেন। এখানে কারা কারা আছে মূলত? বাংলাদেশিরাই নিজেরা রান্না করে? জি না, বাংলাদেশিরা তারা তো পাক করতে পারে না, তারা ডঙ্কি মারিয়া গ্যাস চাল আনা লাগে কিনা দোকান তো। ও সিকিউরিটি দেখলে বাড়ায় না, বর্তমানে কার্ডও দেন না, কিছু দেন না। আর সিকিউরিটি যারা কার্ড আছে তারা বাড়াইতে পারেন না, যারা বাইরে আছে তারা ভিতরে ঢুকতে পারে না, তারা ডঙ্কি মারিয়া যায়, ডঙ্কি মারিয়া আসে। এটা ওই আপনার তাহলে এখানে কারা রান্না বান্না করতেছে? এখানে শুধু পাকিস্তানিরা রান্না করে, তারা রুটি বিজনেস করে, রুটি একটা রুটি 2 টাকা নেয়। আচ্ছা আচ্ছা। কেমনে? আর আপনারা এমনি রান্না বান্না করতে পারেন না? ওই যে বাইরে আরেকটা কিচেন আছে। জি না, বাইরে সেখানে পাকিস্তানি বিজনেস করে, বাঙালি কোনো কিছু নাই বলি পাকিস্তানিরা ঝগড়া করে দেয় আমরা সাথে। সবাই আসলে আমাদের সঙ্গে কথা বলতে চাচ্ছেন এবং তাদের দুঃখের কথা জানাইতে যাচ্ছেন। এখানে যারা বাঙালি শরণার্থী আছেন তারা বলছেন যে মূলত এখানে পাকিস্তানি শরণার্থী যারা আছেন তারা এখানে এক ধরনের ব্যবসার মতোই করেন। তারা এখানে নিজেরা কিছু করার সুযোগ পান না, তাদের এখান থেকে আসলে রুটি কিনে নিতে হয় 2 টাকা করে। আমরা একেবারে শরণার্থী ক্যাম্পের শেষের দিকে চলে এসেছি, একেবারেই ভিতরের দিকে, এরপরেই আসলে সীমান্ত। এবং আপনাদের আমরা যেরকম বলছিলাম যে আপনারা যে উঁচু দেয়াল দেখতে পাচ্ছেন, এই দেয়ালটি আসলে শরণার্থীদের বাইরে রাখার জন্য রাখা হয়েছে এবং বাইরে থেকে যাতে কেউ আসতে না পারেন, কিন্তু এটি বারবার তারা পাড়ি দিয়ে যেতে বাধ্য হন বাইরে, যেহেতু তাদের স্বাভাবিক প্রক্রিয়া বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই খাবার দাবার কেনা এবং অন্যান্য কাজের জন্য। So that was indoor kitchen, and this one is Outdoor. outdoor. The fireplace where they cook their own meals on fire. So it's the same actually for the refugees. Yeah. Everything is for the beneficiaries. Everything for the refugee. Besides the regular dining facility where they have all the 3 meals, sometimes they want to cook their own traditional food. So that's why we made this possibility for them to cook here. এটি আরেকটি রান্নাঘর। আগেটি ছিল ভিতরে, ঘরের ভিতরে ইনডোর, এবং এটি হচ্ছে বাইরে। এবং আইওএম এর পক্ষ থেকে এই ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে কেউ যদি তার নিজের দেশের ঐতিহ্যবাহী খাবার খেতে চান তাহলে তারা সেখানে নিজেরা রান্না করে খেতে পারেন। আমরা শেষবারের মতো একবার আইওএম এর যে ক্যাম্পের ম্যানেজার আছেন তার সাথে কথা বলবো। উই আর এট দ্য লাস্ট পার্ট অফ আওয়ার রিপোর্ট। ডু ইউ হ্যাভ এনিথিং টু সে টু দ্য পিপল হু আর ওয়াচিং আস? Yeah, I can say on behalf of IM that we are doing our best to accommodate and to help all the migrants here in Una Sana canton and of course in whole Bosnia.
as I mentioned before, there are a lot of people who are outside, they're traveling, they're on the road, they're on so-called game, trying to cross the border. I think it's we should think about those people who are outside, and I think that the solution for this problem is maybe another reception center should be open for these beneficiaries. থ্যাংক ইউ সো মাচ ফর শোয়িং আস দিস ক্যাম্প। বন্ধুরা, আপনাদের সঙ্গে আমরা যোগ দিয়েছিলাম মিরাল ক্যাম্প থেকে, বসনিয়া এবং ক্রোয়েশিয়ার সীমান্তে, এবং এখানে বিভিন্ন দেশের শরণার্থীদের পাশাপাশি কয়েকশো শরণার্থী এখানে আছেন। আমি অনুপম দেবকানন্দ এবং আমার সহকর্মী আরাফাতুল ইসলাম আমরা যোগ দিয়েছিলাম ডয়চে ভেলে বাংলা ভাষা থেকে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা আরো তথ্য এবং আরো সবশেষ সংবাদ আপনাদের জানাতে থাকবো। অনেক ধন্যবাদ।